সকাল টিনা। শুভ সকাল আজমির। দর্শক শুভ সকাল, কেমন আছেন? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। নতুন করে আরও একটা সকাল শুরু হয়ে গেছে সকালের বাংলাদেশ। আজমির হাসান কনক আমার নাম, এবং আমার সাথে রয়েছে আমার বন্ধু, আমার সহকর্মী টিনা নন্দী। আমরা দুজনই আজ চলে এলাম আরও একটা নতুন সকালে, যেমন করে বললো, আপনাদের নতুন সকালটাকে নতুনভাবে গুছিয়ে দিতে, প্ল্যানের অংশীদার হতে, নতুন করে যে কাজগুলো করবেন তার প্ল্যানের অংশীদার হতে। কিন্তু সব কিছুর শুরুতেই বলতে চাই, যেহেতু আমরা প্রত্যেক দিন বলি যে সুন্দর করে সাজানোর জন্য, সুন্দর করে সাজিয়ে দিতে আমরা এখানে থাকি, তবে শুরুতেই কিন্তু আজ বাঙালি সাংস্কৃতিক অঙ্গনের জন্য একটা ধাক্কা পেল বাঙালি আর কি। কারণ যেহেতু গতকাল রাত্রিবেলা বাংলাদেশের উচ্চাঙ্গ সঙ্গীতের এক জ্বলন্ত উদাহরণ যাকে বলে পণ্ডিত রামকানাই দাস চলে গেলেন, তাই জন্য এটা অবশ্যই যেহেতু সংস্কৃতির উপর ধাক্কা, তাই জন্য বলা মানে মোটা তাকে বলতে পারি যে মেরুদণ্ডের উপরই একটা ধাক্কা আসলে। ঠিক তাই, এবং তিনি কিন্তু লোকগীতিতে এক উজ্জ্বল নাম, ঠিক মানুষের অনুভূতির সাথে মিশে আছেন, এবং এই অনুভূতির সাথে মিশে থাকতে তার নানান রকম ভাবে অংশগ্রহণ করতে হয়েছে এদেশের সংস্কৃতির সাথে। আর একাধারে কিন্তু তিনি ছিলেন শুদ্ধ সঙ্গীত বা উচ্চাঙ্গ সঙ্গীত বা লোকগীতির একজন সংগ্রাহক। এছাড়া তিনি কিন্তু সংরক্ষণ ও প্রচারও করেছিলেন। তিনি পুরাতনী বাংলা গান নিয়ে অনেক দিন যাবৎ কিন্তু কাজ করেছেন, এবং পুরাতনী বাংলা গানকে নাগরিক শ্রোতাদের কাছে জনপ্রিয় করতে তিনি অনেক ভূমিকা রাখেন। আমরা জানি সেসব কথা, এবং জীবনে অনেক পুরস্কারও কিন্তু তিনি ভূষিত হয়েছেন। সর্বশেষ 2014 সালে 21 পদকে ভূষিত হন, এবং তার প্রতি যমুনা টেলিভিশন এবং সকালের বাংলাদেশের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি। এবং আমরা যা হারিয়েছি অবশ্যই, এবং অনেকদিন ধরেই কিন্তু তিনি অসুস্থ ছিলেন, যার জন্য 21 পদকের কথা তুমি যেটা মেনশন করলে, 21 পদকটাও নিজের হাতে তিনি নিতে পারেননি, যে তার ছেলে অন বিহাফ রিসিভ করতে হয়েছে, কারণ এত অসুস্থ ছিলেন তিনি। ঠিক তাই। আর এত কিছুর মধ্যেও শুধুমাত্র এটা তো আসলে গভীর শোক আমরা প্রকাশ করেছি। এছাড়া আমরা সকালের বাংলাদেশেও কিন্তু একটা আমরা করেছিলাম, একটা এপিসোডে ওনাকে লাইভ কানেক্ট করা হয়েছিল। ঠিক তাই, সিলেট থেকে আমরা লাইভ করেছিলাম। এটা তো আসলে আমাদের জন্য একটা হতাশা বা গভীর শোক, কিন্তু এবং তার মধ্যে এটা ভালো লাগা যে এই মানুষটাকে এত তাড়াতাড়ি করে হারিয়ে ফেলবো, এটা হয়তো আমরা ভাবিনি। যদিও অসুস্থতায় ভুগছিলেন অনেক দিন ধরে, বছর ধরে বলতে পারি, তবু আমরা এই সৌভাগ্যের অংশীদারত্বটা পেয়েছি যে সকালের বাংলাদেশ পরিবার তাকে অন্ততপক্ষে মিস করেনি। অন্ততপক্ষে একদিনের জন্য হলেও আমাদের সাথে এই গুণী মানুষটিকে পেয়েছিলাম আমরা। ঠিক তাই, এবং এই গুণী মানুষটি কিন্তু নানান রকমের গুণী মানুষও রেখে যাওয়ার চেষ্টা করেছেন। তার স্টুডেন্টের সংখ্যা কিন্তু অনেক বেশি, শুধু বাংলাদেশে না, তিনি কিন্তু নিউ ইয়র্কেও তার একটা স্কুল ছিল, এবং সেই স্কুলে তিনি কিন্তু অনেক স্টুডেন্ট রেখে গেছেন। আমি দেখছিলাম আমার একজন ফেসবুক বন্ধু, তিনি একটা স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছিলেন যে তিনি সিলেটে থাকেন, যে 3 বছর সান্নিধ্য পেয়েছেন এই গুণী মানুষটির, এবং তার স্টুডেন্ট ছিলেন 3 বছর। এবং আমরা আসলে গোল্ডেন এরার এই মানুষগুলোকে যখনই হারিয়ে ফেলি, তখনই আমরা এই জেনারেশন হাহুতাশ করতে থাকি। এর মধ্যে থেকে তারা একটুখানি নিজেদেরকে সৌভাগ্যবান মনে করেন, যারা অল্প কিছুদিনের জন্য বা একটুখানি বড় পরিসরে ওনাদের সান্নিধ্য লাভ করেন। যেরকম ওনার যারা ডিরেক্ট স্টুডেন্ট, এখন অন্ততপক্ষে তারা লসটা বুঝতে পারছেন, পারলে পরেও এটা বলতে পারছেন অন্ততপক্ষে যে না, এই মানুষটাকে আমি আমার জীবনে অন্ততপক্ষে একটা অংশ হিসেবে পেয়েছিলাম। সহমত প্রকাশ করছে, এবং এগুলি হচ্ছে একটা সময় সঞ্চয় হিসাবে থাকে, অনুপ্রেরণা হয়ে থাকে, স্মৃতি হয়ে থাকে। শিক্ষণীয় যেই ব্যাপারগুলো মানুষ গেইন করে রাখে, ওটাই অনেক বছর ধরে চলার পথের মানে পাথেও করে চলতে পারে তার স্টুডেন্টরা। অন্ততপক্ষে এখন বলতে পারেন যে না, রামকানাই স্যারের থেকে, গুরুজির থেকে যা পেয়েছিলাম, এটা আমাদের মানে লাইফ টাইম পাথেও আর কি। যাকে দর্শক, আমরা শুরুতেই এত মন খারাপ না করিয়ে দিয়ে আপনাদেরকে সকালবেলাটায় ফিরি আবার। যেহেতু একদম সকালবেলাটাই যদি মন খারাপ হয়ে যায়, তাহলে হয় না যে সকালটাই এরকমভাবে শুরু হলো। যদিও হয় এগুলো আমাদের পার্ট অফ লাইফ, সবসময় যে সকালটা সুন্দরভাবে শুরু হবে এমন কোনো মানে নেই। তবুও আমরা যেহেতু রামকানাই দাসের কথাও বলছি, একদমই উনি জীবনের সাথে মিশেছিলেন মানুষের, সকালবেলার সাথেও কিন্তু এই ইমেজটা যায়। যেহেতু আমরা মানুষের সকালবেলা মানে সকালের সাথে মানুষের জীবন কিন্তু একদম ওতপ্রোতভাবে জড়িয়ে, মানে সকাল মানে মানুষের জীবনটা অনেক নিবিড়ভাবে ওখানে আমরা ফিল করতে পারি। তাই জন্য আমরা একটা সকালবেলার আবহ দেখে আসি এখন। संग
संवादाधं संगो मनांसि जानतं। একদমই সকালবেলাটা দেখলাম, সকালবেলার স্নিগ্ধতা যাকে বলে, আর আরেকটা জিনিস দেখলাম হালকা কুয়াশা বোধহয় পড়ে উঠেছে, কারণ শীত আসবো আসবো করছে। হ্যাঁ, অনেকগুলো গ্রামে আসলে এই শীতের যে আগমনী গান, সেই গানের সুর কিন্তু এখন অনেকেই শুনতে পাচ্ছেন। অবশ্যই, এবং একটু শরৎ একটু করে। পড়লে পরেই মনে হয় না শীত আসছে শীত আসছে, এবং যেহেতু শরতের বেশ অনেকদিন হয়েও গেল, সকালবেলাটা যেটা আমরা দেখলাম একদমই মানে কুয়াশা কুয়াশা কাটা, ভোর সূর্যটাও মনে হচ্ছিল কুয়াশাচ্ছন্ন, তো একদমই মানে তৈরি হয়ে যান, কারণ শীত আসছে। শীত আসছে, এবং সাথে সাথে শীতের সকালবেলা তোমার সবচেয়ে বেশি ভালো লাগে এরকম একটা ব্যাপার কি? শীতের সকালবেলা বেশি ভালো লাগে আসলে ঘুমাতে, মানে বিছানা ছাড়ার কথা ভাবতেই পারি না, এবং মানে ওই শীতের সকালের ঘুম, এটা ছাড়া আর কিছু, এর থেকে বেশি কিছু আর ভালো লাগে না। একই কথা বলছি, শুধুমাত্র বলছি সাথে কিন্তু শীতের বেলা সবজি অনেক সুন্দর দেখতে হয়। এবার সবকিছুই টাটকা, শীতের ফুল, শীতের সবজি, শীতের সবকিছু, শীত মানেই একটা টাটকা টাটকা ব্যাপার থাকে, কারণ শীতের সাথে শিশিরের একটা খুব ভালো সম্পর্ক, মানে শীত মানেই হচ্ছে শিশির পড়বে, কুয়াশা, ওই হ্যাঁ ফগিটা, যদিও ফগ অনেক সময় একটুখানি অনেক কিছুর ওপরে বাধাও ক্রিয়েট করে, ফগ সবসময় যে ফগ মানি সেটা সতেজ করবে সেটা নয়, তবুও আমার মনে হয় শীত মানি সতেজতা। ঠিক তাই, শরতে দাঁড়িয়ে শীতের আগমনী গান শুনে আমরা অনেক কথা বলে ফেললাম, কিন্তু এই মুহূর্তে কিছু প্রয়োজনীয় কথা আমরা প্রতিদিন চেষ্টা করি যে সারা বাংলাদেশে কোথায় কি হচ্ছে সেগুলো আপনাদেরকে জানাতে। আজকেও তার ব্যতিক্রম হচ্ছে না, জানিয়ে দিচ্ছি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় চলছে গঙ্গা যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসব। আজ মঞ্চস্থ হবে প্রাচ্য নাটের নাটক সার্কাস সার্কাস এবং থিয়েটার আর্ট ইউনিটের নাটক আমিনা সুন্দরী। বাহ, আরও একবার ঢাকার খবরই জানাচ্ছি, সালমান শাহ স্মরণ উৎসব 2014 শিরোনামে ঢুলি কমিউনিকেশনসের আয়োজনে আজ থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী। রাজধানীর বলাকা সিনেওয়ার্ল্ড প্রেক্ষাগৃহে থাকছে সালমান শাহ অভিনীত 7টি চলচ্চিত্রের প্রদর্শনী। এছাড়া সালমান শাহকে নিয়ে তারকাদের স্মৃতিচারণ থাকছে এখানে, তথ্যচিত্র প্রদর্শনী থাকছে, এবং এর পাশাপাশি স্মারণিকা প্রকাশ করা হবে এখানে। স্মরণ উৎসব চলবে 12ই সেপ্টেম্বর পর্যন্ত। এবারে যারা চট্টগ্রামে রয়েছেন, আয়োজনটি তাদের জন্য। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা কমান্ডের উদ্যোগে প্রকাশিত গ্রন্থ মুক্তিযুদ্ধ চট্টগ্রামের প্রকাশনা এবং বিকেল 4টায় থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। সেখানে চাইলেই কিন্তু চলে যেতে পারেন। অবশ্যই, এবং সিলেটবাসীদের জন্য এবার একটা সিলেটের খবর জানিয়ে দিতে চাই। রোটারি ক্লাব অফ সিলেট সেন্ট্রাল এর 35তম অভিষেক আজ সন্ধ্যা 6টায় নগরীর ধোপাদিঘি পারস্ত ইউনাইটেড সেন্টারে অনুষ্ঠিত হবে এটি, এবং এখানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর প্রাণগোপাল দত্ত। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সিলেটের বিভাগীয় কমিশনার সাজাদুল হাসান। সিলেটের আরেকটি আয়োজনের কথা জানিয়ে দিতে চাই। সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে বিকেল 4টায় মহানগর বিএনপির ভাতালিয়াস্থ অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাহ, এটাও সিলেটে প্রত্যেকবার করি অনেক ভালো আয়োজন থাকে। এবার একটা রাজশাহীর খবর জানিয়ে দিতে চাই। আজ রাজশাহী শিশু একাডেমিতে মহানগরী পর্যায়ে শিশুদের মৌসুমী প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। 4টি ক্যাটাগরিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, এবং মহানগরীর রিভারভিউ স্কুলে এই প্রতিযোগিতা সকাল 10টায় শুরু হবে। এবারে পাবনাতে যারা রয়েছেন তাদের জন্য একটি আয়োজন। বাংলাদেশ কবিতা সংসদ পাবনার উদ্যোগে সংসদের 21তম প্রতিষ্ঠা বার্ষিকী ও রবীন্দ্র নজরুল প্রয়াণ দিবস উপলক্ষে আজ অমর কথাশিল্পী সর্দার জয়ন উদ্দিনের সুজানগর উপজেলার কামারহাট বাসভবনে সাহিত্য বাসর ও চড়ই ভাতির আয়োজন করা হয়েছে। এবার পাবনার খবর জানিয়ে দিচ্ছে একটা। পাবনার কৃতি সন্তান জাতীয় ক্রিকেটার, আম্পায়ার এবং কৃতি অ্যাথলেট প্রয়াত জিয়াউল ইসলাম মাসুদ স্মরণে তার গৌরব গাঁথা নিয়ে স্মৃতিচারণমূলক অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়েছে এখানে। আজ সরকারি এডওয়ার্ড কলেজের আব্দুস সাত্তার মিলনায়তনে মাসুদ স্মরণ পরিষদের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এবারে সুনামগঞ্জকে ঘিরে একটি আয়োজনের কথা জানাতে চাই। আজ সুনামগঞ্জের সুরমা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। দুপুর 2টায় সুরমা নদীর হালুয়ার ঘাট থেকে রিভারভিউ পর্যন্ত 1 কিলোমিটার অংশে 15টি নৌকার অংশগ্রহণে নৌকা বাইচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানেও কিন্তু চাইলে আপনি এবং বন্ধুদেরকে নিয়ে চলে যেতে পারেন, কারণ এটি আমাদের ঐতিহ্যের একটি অংশ। এবং আজকে মোটামুটি যে আয়োজনগুলো রয়েছে এর মধ্যে আরো একটি আয়োজন রয়েছে আমাদের চিত্রনায়ক অমর নায়ক সালমান শাহ মৃত্যুবার্ষিকী আছে। এবং সালমান শাহ এই পর্যন্ত যতগুলো সিনেমা আমাদের জন্য রেখে গেছে, দেখো প্রতিটি, এখন কিন্তু সিনেমার মধ্যে ঠিক এখন না, কিছুদিন আগ পর্যন্ত আমরা দেখতাম যে সবগুলো ঘুরে ফিরে কাহিনী এক, কিন্তু সালমান শাহের সিনেমার মধ্যে তার অভিনয়ের সাথে তার যে একটা রুচির বিষয় ছিল, যে কোনো মুভি যে তিনি করতেন না, অনেক নতুনত্ব আমরা পেয়েছি, অনেক নতুনত্ব। এবং 90-এর দশকে আমার মনে হয় একটা ক্রেজ থাকে না, এক এক সময় এক একটা। 90-এর দশকে সালমান শাহ ক্রেজ আমার মনে হয় ম্যাক্সিমাম ছিল বাংলা চিত্র জগতে। এবং খুব অল্প সময়ে যারা হয় না, খুব অল্প সময় মানুষের মনে যারা জায়গা করে নিতে পেরেছে তার মধ্যে সালমান শাহ একজন। তাই জন্য সকালের বাংলাদেশ পরিবার এই নায়ককেও স্মরণ করছে আর শ্রদ্ধা ভরে। যাকে দর্শক, আমরা প্রথম বিরতিটা নিয়ে নিচ্ছি, কারণ আমরা বেশ কিছুক্ষণ কথা বলে ফেলেছি, একটা টি ব্রেক নিয়ে ফেলি। আপনারা আমাদের সাথেই থাকুন, কোথাও যাবেন না। দর্শক, ফিরে এলাম বিরতির পরে। যমুনার পর্দায় দেখছেন সকালের বাংলাদেশ, আর আমরা দুটি মানুষ, সকালবেলার দুটি পরিচিত মুখ আপনাদের সাথে রয়েছে। চায়ের কাপ নিয়ে আমাদের সাথে বসে পড়ুন। তাতে করে কি হচ্ছে, নানান রকমের যে আয়োজনগুলো আপনাদেরকে ঘিরে থাকে, আমাদেরকে ঘিরে থাকে, সেগুলো কিন্তু আপনাদের কাছে চলে যাচ্ছে খুব স্মুথলি, খুব চমৎকারভাবে। আর আমাদের একজন বন্ধু আমার মনে হয় আশেপাশে আছে কোথাও। অবশ্যই আমরা সামি কোথায় সেটা দেখে নিতে চাই আমাদের বন্ধু, এবং সামি আমাদের জন্য কি আয়োজন রেখেছে সেটাও সামির থেকেই জানতে চাই। সামি, শুভ সকাল। হেই টিনা, সকালটা কিন্তু আসলেই খুবই শুভ। কারণটা হচ্ছে কয়দিন আগে আর্জেন্টিনা জিতেছে, আজ স্টুডিওতে আমাদের সঙ্গে টিনা আছে, সুতরাং সকালটা শুভ। আসলে সময়টা আমারই, এবং সময়টা আমার কেন বললাম, দুদিন আগে আইরিন আমার কাছে একটা অনুরোধ করেছিল, তা হচ্ছে তাকে একটি জায়গা দেখানোর জন্য। সে এখন দেখছে কিনা জানি না, কিন্তু তার অনুরোধ রাখতেই আমি এই মুহূর্তে চলে এসেছি বড় কাটারাতে। এবং দুদিন আগে আমি আমাদের দর্শকদেরকে ছোট কাটারা দেখিয়েছিলাম। বড় কাটারা যদি একটু দেখিয়ে দিই আমাদের দর্শকদের, বড় কাটারার অবস্থা ঠিক ছোট কাটারার মতোই, যেটি আসলে ধ্বংসাবশেষ ছাড়া আর আসলে কিছুই নেই। তবে ইন্টারেস্টিং কিছু তথ্য আমি আমার দর্শকদের দিতে পারি, তা হচ্ছে এই বড় কাটারা তৈরি যিনি করেন, অর্থাৎ তৈরি করার উদ্যোগটি যিনি নিয়েছিলেন, তিনি হচ্ছেন সম্রাট শাহ সুজা। তিনি এই বাংলায় আসেন 1639 সালে, এবং 1641 সালে তিনি এই বড় কাটারা তৈরির উদ্যোগ নেন। এবং তিনি যাকে দিয়ে এই উদ্যোগটি নেওয়া শুরু করেছিলেন, অর্থাৎ যিনি তৈরি করেছিলেন, তার নাম ছিল শাহ সুজার। তিনি একজন খুব ঘনিষ্ঠ একজন সহচর ছিলেন। তার নামটি একটু পরে বলছে, তার নামের ব্যাপারে একটু মজার কিছু তথ্য আছে। তিনি 1644 সালে এই বড় কাটারা তৈরি করা শেষ করেন। এবং এখন এখানকার অবস্থা বলতে আসলে যা রয়েছে তা হচ্ছে, এখন কিন্তু এখান থেকে কেউ কোনো কিছু শাসন করেন না। শাহ সুজা এটি মূলত শাসন করার জন্যই তৈরি করেছিলেন, তার থাকার জন্য তৈরি করেছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি এটি আসলে দান করে দেন, এবং এটি আসলে মেহমান খানা হিসাবে তৈরি হয়। এবং আমি যদি একটু পেছনের জায়গাগুলো দেখাই, এখানে কোনো এক জায়গায় শোনা যায় যে লেখা ছিল শাহ সুজা অত্যন্ত দানশীল একজন ব্যক্তি ছিলেন, এবং তিনি দান করতে খুব পছন্দ করতেন। এবং এই জায়গাটি মূলত পরবর্তীতে তিনি যা করেন তার থাকার জন্য কেন জানি পছন্দ হয়নি। হয়তো তিনি একটু আনরোম্যান্টিক মানুষ ছিলেন, অথবা তার অত বেশি সৌন্দর্য পছন্দ ছিল না, তিনি এটি দান খয়রাতি বেশি পছন্দ করেছিলেন। এবং এই জায়গাটি তিনি যা করেছিলেন যে মেহমান খানা হিসেবে ব্যবহার করতেন, এবং 22টি দোকান তিনি প্রতিষ্ঠা করে দিয়ে গিয়েছিলেন এই জায়গায়। কারণ দোকান থেকে উপার্জিত যে অর্থ, সেই অর্থের মাধ্যমে আসলে এই জায়গার বাকি সংস্কার কাজ করার একটা প্রয়াস ছিল। এখন এখানে আশেপাশে কিছু খাবারের দোকান আছে, খাবারের দোকানে গরম ভাতের গন্ধ আসছে। এই জায়গায় আমি বেশিক্ষণ থাকতে চাচ্ছি না, কারণ তাহলে কথা আমি বলতে পারবো না, কারণ খাবারের গন্ধে আমার আসলে খুব খিদে পেয়ে যাচ্ছে। তো যে ব্যাপারটি আসলে আমরা বলছিলাম, যে এই জায়গাটি মূলত ব্যবহার করা হয়েছিল মেহমান খানা হিসাবে। এবং কোনো এক জায়গায় লেখা ছিল যে
এই জায়গাটি যদি পরবর্তীতে মেহমানখানা হিসেবে ব্যবহৃত না হয়, তবে যারা এই জায়গার দায়িত্বে থাকবেন তাদের আসলে পরবর্তীতে সৃষ্টিকর্তার কাছে জবাবদিহি করতে হবে এবং সৃষ্টিকর্তার কাছে শেষ বিচারের দিনে একটি তাদের জবাবদিহিতার ব্যাপার করতে হবে আর কি, সেটি বলা হয়েছিল। এখন আশেপাশে যা রয়েছে, এখানে আশেপাশে লন্ড্রি রয়েছে, কিছু দোকান রয়েছে, অর্থাৎ খুব দুঃখের সঙ্গে বলতে হয় আসলে যে এই জায়গা থেকে একসময় পুরো বাংলা শাসন করা হতো, সেই জায়গায় এখন আসলে কিছু দোকানপাট ছাড়া আর কিছু নেই, পুরোপুরি ধ্বংসাবশেষ। আমরা যদি এই অবস্থান থেকে দেখাই, এখানে একটি মাদ্রাসা রয়েছে, অর্থাৎ তৃতীয় তলায় এটি পরবর্তীতে সংস্কার করা হয়েছিল, তৃতীয় তলায় একটি মাদ্রাসা রাখা হয়েছে এবং এই মাদ্রাসাটি আসলে খুব 1930 সাল থেকে শুরু করা হয়েছিল এবং তৎকালীন একজন আলেম তিনি এই জায়গাটি লিজ নিয়েছিলেন। এবং আমি যদি একটু মাদ্রাসার কিছু ছাত্র আমার সঙ্গে সকাল থেকে আসলে একেবারে জুটে গেছে, তারা এখন তাদের নাস্তার টাইম একটু বেরিয়েছে, তাদের সঙ্গে একটু আমি কথা বলতে চাচ্ছি। আপনারা কেমন আছেন? ভালো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছেন। ফজরের নামাজ হয়েছে, এখন তো নাস্তার সময় বেরিয়েছেন, তাই না? আচ্ছা, একটা ব্যাপার একটু আমাকে বলবেন, সেটা হচ্ছে যে এই জায়গাটি যে বড় কাটারা, এটার ব্যাপারটা কি আপনারা জানেন যে এই বড় কাটারায় কি করা হতো? আরে শুনছি যে রাজাদের বাড়ি ছিল এটা। রাজাদের বাড়ি ছিল, মানে এখান থেকে যে শাসন করা হতো, আপনাদের শিক্ষকরা বা কারো কাছ থেকে শোনেননি একদম ডিটেলস সম্পর্কে যে এখানে কি ছিল আগে? আচ্ছা জি না। আচ্ছা, ওনারা শোনেননি। তবে এখান থেকে আসলে একটা কথা বলতে চাই আমাদের, যে পুরাতত্ত্ব বা প্রত্নতত্ত্বের ব্যাপারে যে আইন রয়েছে সেটা 1903 সালে করা এবং 1909 সাল থেকে এই জায়গাটি আসলে প্রত্নতত্ত্ব যে এই জায়গাটি একটি পুরাকীর্তি সে ব্যাপারে ডিসিশন নেওয়া হয়েছে এবং সেখানে একটা আইন ছিল, সেটা হচ্ছে এই জায়গার মালিকানায় যারা থাকবেন, ব্যক্তি মালিকানায়, তাদের কাছ থেকে পারমিশন নিয়ে এই জায়গার সংস্কারের কাজ করা হবে। কিন্তু এখন পর্যন্ত 3 দফায় কাজ করা হলেও, অর্থাৎ চেষ্টা করা হলেও এটার সংস্কার করা সম্ভব হয়নি আসলে এখন পর্যন্ত। সুতরাং আজকে আমার আশেপাশে যে বাচ্চারা আছেন তারা কিন্তু এই জায়গাটির ব্যাপারে কেউ কিছুই জানে না। অদূর ভবিষ্যতে আজ থেকে 10 বছর পরে হয়তো এই জায়গাটিই থাকবে না। আমি হয়তো একটু বেশি সিরিয়াস হয়ে যাচ্ছি, এত বেশি সিরিয়াস হওয়াটা আসলে আমাকে মানায় না, তবে তারপরেও সিরিয়াস হতে হচ্ছে, সিরিয়াসলি বলতে হচ্ছে এই জায়গাগুলোর ব্যাপারে। তবে সিরিয়াস আমাকে হতে হবে কারণ আমার পরীক্ষা শুরু হচ্ছে আর একদিন পর থেকে পড়াশোনার ব্যাপারে একটু সিরিয়াস হতে হবে। তো আমার পরীক্ষার জন্য সবার কাছ থেকে দোয়া চেয়ে এই জায়গাটি দেখার ব্যাপারে আমন্ত্রণ জানিয়ে এবং সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আসলে একটি সংস্কারের দাবি জানিয়ে আজমিরের জন্য কোনো প্রকার বিপদ না ঘটিয়ে আমি ফেরত যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ সামির, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর আইরিনকেও একটা ধন্যবাদ দিয়ে দিচ্ছি, কারণ আইরিনের বদৌলতেই আমরা এই জায়গাটা দেখতে পেলাম। আইরিনের রিকোয়েস্টে যেহেতু সামি চলে গেছে, তাই জন্য সামির পাশাপাশি আইরিনকেও ধন্যবাদ। আমরা চমৎকার একটি জায়গা দেখে নিলাম, বড় কাটারা। অনেক বছর আগে, অনেক বছর না, অনেক দিন বলবো, গত বছরই হবে, আমি লাস্ট গত বছরে এখানে গেছিলাম। আজমিরের যাওয়া হয়েছে এখানে? না, আমার যাওয়া হয়নি, আমার শুধুমাত্র এই টেলিভিশনে প্রামাণ্য অনুষ্ঠানের মাধ্যমে দেখা হয়েছে, জানা অনেক দিন হয়েছে। পরে এই জায়গাটা দেখতে পেলাম আজকে, আমার বেশ ভালো লাগছে। আর যেরকম আর্কিওলজির কথা বলছিল, আর্কিওলজির একটা মানে এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট এই জায়গাটা। আর হয় না আমাদের প্রত্নতত্ত্ব বিদ্যা, প্রত্নতত্ত্ব বিভাগ এসব নিয়ে অনেক কাজ করে। এই সংস্করণের কথাও বললো, যেগুলো সংরক্ষণের দায়িত্ব যেহেতু আমাদেরই, তাই জন্য হয়তো হোপফুলি ওর এই দাবি, ওর এই আবদারটাও হয়তো ওনাদের কাছে পৌঁছে গেছেন। এবং একই সাথে এটার মতো করে যেগুলো ধ্বংসপ্রাপ্ত বা সারা বাংলাদেশে কিন্তু রয়েছে এরকম নানা রকমের স্থাপনা যেগুলো অনেকটাই ধ্বংসপ্রাপ্ত, সেগুলোর প্রতিও কর্তৃপক্ষ নিশ্চয়ই কনসেন্ট্রেশন দেবে। অবশ্যই, কারণ এগুলো বাংলাদেশের হিস্ট্রি, তাই জন্য এগুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কি এগুলো সংরক্ষণ করি আমরা। আর সেটাই যেরকম ভাবে ও বললো, আমরা বিরতি নিয়ে নিচ্ছি, আমরা একটা বিরতি নিয়ে নিচ্ছি, তবে যাবো আর আসবো, এক্ষুনি ফিরছি, কোথাও যাবেন না, সাথেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি। সকালের বাংলাদেশ চলছে যমুনা টেলিভিশনের পর্দায়, আপনি দেখতে পাচ্ছেন। এবং আপনাদের জন্য জানাচ্ছি যে আমাদেরকে ফেসবুকে জানাতে পারেন আপনার যে কোনো মতামত, সকালবেলাটা কীভাবে কাটছে, এই সব কিছু। এর জন্য আপনাকে যেটা করতে হবে, facebook.com/সকালে বাংলাদেশ, সেখানে আমরা 24/7 আপনাদের জন্য সবসময় রয়েছি। এখানে কিন্তু আপনি আমাদেরকে জানাতে পারেন সব কিছু। আর আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে অনেক কিছু জানাতে, কিছু জানালাম, আরও অনেকটা বাকি আছে। যেমন এই মুহূর্তে সংবাদপত্রের শিরোনামগুলো জানানো বাকি রয়েছে, সেগুলো এখন আমরা জানাতে যাচ্ছি। টিনা এবং আমি দুজনে মিলে আপনাদেরকে প্রধান
সংবাদপত্রের প্রধান শিরোনামগুলো জানানোর চেষ্টা করছি। কয়েকটা সর্বপ্রথম প্রধান সংবাদপত্র রয়েছে আমাদের হাতে, সবগুলো যেহেতু নেই তুমি শুরু করে ফেলো প্রথম আলো থেকে। ঠিক আছে, আমার কাছে রয়েছে দৈনিক প্রথম আলো। দর্শক, আমার কাছে দৈনিক প্রথম আলো রয়েছে। এখানে রয়েছে একটি সুখবর, সেটা হচ্ছে গিয়ে জাপানের প্রধানমন্ত্রী আজ আসছেন। এছাড়া নিচেই দেখতে পাচ্ছি যে দুই দেশের বন্ধন পতাকা আর ধানে, শুনলেই ভালো লাগে, চমৎকার কিছু হতে যাচ্ছে এখানে। কিন্তু 14 বছর পরে কিন্তু জাপানের প্রধানমন্ত্রী আসছেন, এরকম একটি বিষয়কে তুলে ধরা হয়েছে। ডান দিকে একটা ইউনিসেফের প্রতিবেদন দেখতে পাচ্ছি, যেখানে রয়েছে দক্ষিণ এশিয়ার কিশোরী নির্যাতনের শীর্ষে বাংলাদেশ। খুবই হতাশাব্যঞ্জক এটা। এবং এখানে কিন্তু রেশিও তুলে ধরা হয়েছে, নানান রকমের জরিপ তুলে ধরা হয়েছে। একই সাথে ডান দিকে রয়েছে যারা খেলাধুলা পছন্দ করেন। গেইল ঝড় থামলেও ছিলেন ব্রাফেট। এবং টিনা, এখানে হচ্ছে গিয়ে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার যে খেলাটি চলছে, টেস্ট খেলা শুরু হয়েছে, সেই টেস্টেরই একটা পুরোপুরি মোটামুটি প্রথম দিনের চা বিরতি পর্যন্ত এখানে তুলে ধরা হয়েছে। আর নিচে ঠিক সেই প্রথম আলোর ঠিক নিচে রয়েছে একটি সংবাদ, সেটা হচ্ছে হাসিনা শিনজো বৈঠক আজ, এবং এটিও আশা করছি যে চমৎকার কিছু নিয়ে আসবে আমাদের জন্য এই বৈঠক। অবশ্যই। তোমার কাছে কি আছে? এরপরে দৈনিক যুগান্তর আছে আমার কাছে। দৈনিক যুগান্তর লিড যেটা করেছে সেটা হচ্ছে মাঠ প্রশাসনে কিছু অনিয়মের কথা বলছে। হেডলাইন যেটা করেছে সেটা হচ্ছে কেউ কারো কথা শোনে না, সমন্বয়হীন মাঠ প্রশাসন, বিভিন্ন কমিটির বৈঠকে থাকে না এমপি সহ অন্য দফতর প্রধানরা। আর এরপরে পড়তে চাচ্ছি থমকে আছে অভ্যন্তরীণ শিল্প খাতের সম্প্রসারণ। আর এরপরে যেটা পড়তে চাই যুগান্তরের শিরোনাম, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রশ্ন জালিয়াতি, গ্রেফতার 17। আর এরপরে তুমি জাপান প্রধানমন্ত্রী আসছেন বললে এটাও একটা রয়েছে শিরোনামে, এটাও পড়ে দিতে চাই। আজ জাপানের প্রধানমন্ত্রী আসছেন, স্বাগত শিনজো আবে, এটাও জানাচ্ছে দৈনিক যুগান্তর। ব্যাস, চলে যাও পরে। এবার টিনা, আমার কাছে রয়েছে দৈনিক সমকাল। দর্শক, আপনাদেরকে একটু জানাতে চাই সমকাল কি শিরোনামগুলো করেছে। সর্বপ্রথম যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জিডি ও মামলা তদন্তে গড়িমসি, পড়ছে লাশ। এবং এখানে 6 জনের ছবি দেওয়া আছে, যে 6 জন সম্পর্কে কিন্তু ডিটেল দেওয়া আছে, যারা কিনা জিডি বা মামলা করেও শেষ পর্যন্ত নিজেদের সুরক্ষিত করতে পারেননি। বাম দিকে রয়েছে স্বাগত প্রধানমন্ত্রী শিনজো আবে, এবং তার ডান দিকে রয়েছে বিপজ্জনক নামে একটা সচিত্র প্রতিবেদন। সেখানে উল্লেখ করা আছে যে দক্ষিণ অঞ্চলে যে সকল লঞ্চগুলো যাচ্ছে, এর জন্য পল্টনে যেতে হয় লঞ্চে ওঠার জন্য, এবং সেই পল্টনগুলো কিন্তু খুব বিপজ্জনক। এছাড়া রয়েছে পদ আছে, চিকিৎসক নেই, এরকম একটি স্বাস্থ্যসেবা ব্যাহত নিয়ে একটা প্রতিবেদন রয়েছে। এবং পরিকল্পিত ছিনতাই, ওসি প্রত্যাহার, এই সংবাদটিও কিন্তু সমকালে। আচ্ছা, এরপরে দৈনিক ইত্তেফাকে চলে যাই। দৈনিক ইত্তেফাকের শুরুতেই আমি একটা খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে এই নিউজটা দিয়েই শুরু করতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বলছে 80% পরীক্ষার্থী পাস নম্বর তুলতে ব্যর্থ হচ্ছেন। এটা বলছে তাদের কথা যারা মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকে দুইটাতেই জিপিএ 5 পেয়েছে, তাদের কথা বলছে। ভীষণই হতাশাজনক। আর এরপরে পড়তে চাই জাপানের প্রধানমন্ত্রী আসছেন আজ, সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও এমডিজি অর্জনের পথে দেশ, পরিকল্পনা কমিশনের মূল্যায়ন, এটা। আর সুন্দর করে একটা সচিত্র প্রতিবেদন আছে, শীতের আগাম আগমনী, এটা বলছে দৈনিক ইত্তেফাক। পরেরটায় চলে যাও। দৈনিক জনকণ্ঠ রয়েছে আমার হাতে, এবং দৈনিক জনকণ্ঠে একদম শুরুতেই দর্শক দেখতে পাবে যে রাস্তাঘাট ভাঙাচুরো এরকম কয়েকটা ছবি, সেখানে নিচেই লেখা আছে বেহাল সড়ক। এবং জনজীবনের দুর্ভোগ বাম দিকে বেশ বড় করে একটা কিন্তু এখানে সংবাদ রয়েছে। ঠিক তার নিচের দিকে রয়েছে কক্সবাজারে আল কায়দার হয়ে কাজ করছে রোহিঙ্গারা। মোটামুটি এই তো মোটামুটি আগে আমরা জানিয়ে দিলাম দৈনিকগুলোর শিরোনাম ছিল। আমরা জেনে যখন ফেললাম যে কোন কোন সংবাদপত্র মোটামুটি ভাবে মোটা দাগে কি কি শিরোনাম করেছে, তাহলে কেন আমরা নিউজ হেডলাইনও জেনে আসছি না আজমির? ঠিক তাই। তাহলে আমরা এক কাজ করি, আমরা চলে যাই নিউজ স্টুডিওতে। শাওন দত্ত রয়েছেন সেখানে, জানিয়ে দেবেন তার হাতে থাকা সর্বশেষ নিউজ আপডেট। শাওন, শুভ সকাল। শুভ সকাল আজমির, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমন্ত্রণ যমুনার হেডলাইন নিউজের সাথে আছি আমি শাওন দত্ত। আজ ঢাকা আসছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। তার সফরে বাংলাদেশে আরও বেশি জাপানি বিনিয়োগের ক্ষেত্র তৈরি হবে বলে আশাবাদী ব্যবসায়ীরা। বর্তমান মেয়াদে ক্ষমতায় আসার 5 মাসের মাথায় জাপান সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাৎপর্যপূর্ণ এই সফরে বাংলাদেশকে 600 বিলিয়ন ইয়েন সহায়তার প্রতিশ্রুতি দেন জাপানি প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে।
একে খন্দকারের বক্তব্যই প্রমাণ করে মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী লীগ মিথ্যাচার করছে, এমন দাবি করলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকীর মিলাদ মাহফিলে যোগ দিয়ে মির্জা ফখরুল বলেন, একে খন্দকার সত্যি কথাই বলেছেন। মুক্তিযুদ্ধের সময়ে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের প্রস্তুতি থাকলে 25 মার্চে এত প্রাণহানি হতো না বলেও দাবি করেন বিএনপি নেতা। হুঁশিয়ার করে বলেন, আন্দোলনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। একুশে পদক পাওয়া শাস্ত্রীয় সঙ্গীতের বিশিষ্ট গুরু পণ্ডিত রামকানাই দাস আর নেই। শুক্রবার রাত 10:50 রাজধানীর মেট্রোপলিটন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে 27 আগস্ট রাজধানীর মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করার পর তাকে আইসিইউতে রাখা হয়। বিশেষ অবদানের জন্য পণ্ডিত রামকানাই দাসকে রাষ্ট্রীয় দেয়া হয় সম্মানসূচক 21শে পদক। তার উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে সাধের লাউ, ভ্রমর কয়োগিয়া, কারে দেখাবো মনের দুঃখের মতো জনপ্রিয় অনেক গান। 1935 সালে সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন শাস্ত্রীয় সঙ্গীতের এই পথিকৃৎ। প্রধান নদ নদীর পানি কমতে থাকায় দেশের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। উত্তরে তিস্তা, ব্রহ্মপুত্র আর ঘাঘট নদীর পানি বিপদসীমার নিচে রয়েছে। অনেক জায়গা থেকে নামতে শুরু করেছে পানি। ঘরে ফিরতে শুরু করেছেন কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারীর বানভাসী মানুষ। সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। বগুড়ার সারিয়াকান্দিতেও বিপদসীমার নিচে আছে যমুনার পানি। বিভিন্ন নদীর 10টি পয়েন্টে পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরিবর্তিত রয়েছে মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতি। পাকিস্তানের নওয়াজ সরকারকে উৎখাতে সচেষ্ট ছিল 5 শীর্ষ সেনা কর্মকর্তা। এদের লাগাম টেনে ধরেন সেনাপ্রধান রাহিল শরীফ। পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে এমন একজন মন্ত্রীর বরাত দিয়ে শুক্রবার রাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। কয়েক সপ্তাহ ধরে পাকিস্তানে চলছে ব্যাপক সরকার বিরোধী আন্দোলন। এমন নাজুক অবস্থায় প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে ক্ষমতাচ্যুত করতে চেয়েছিলেন শীর্ষস্থানীয় ওই সেনা কর্মকর্তারা। প্রকাশিত খবরে বলা হয়, আগস্টের শেষ দিকে রাওয়ালপিন্ডিতে রুদ্ধদ্বার বৈঠকে বসেন শীর্ষ জেনারেলরা। তবে সরকারের ক্ষমতায় আরোহণের মেয়াদের সময়সীমা কম হওয়ায় তা মানতে চাননি সেনাপ্রধান রাহিল শরীফ। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে প্রথম টেস্টে 2 ডেবুটেন্ট তাইজুল ইসলাম আর শুভাগত হোমের কল্যাণে শুরুর ব্যর্থতা কাটিয়েছে বাংলাদেশি বোলাররা। ক্রিস গেইল, ক্রেইগ ব্রাথুইটের 116 রানের জুটি ভেঙেছেন শুভাগত হোম। টসে হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের বিপক্ষে প্রথম দিন শেষে ক্যারিবিয়ানদের সংগ্রহ 3 উইকেটে 264 রান। আদ্র উইকেটে ফায়দা নিতে সেন্ট ভিনসেন্টের আনস্পেলের এই ম্যাচে বোলারদের উপর আস্থা রাখেন বাংলাদেশ অধিনায়ক। ব্রাভোকে সাথে নিয়ে ব্রাথুইল ক্যারিয়ারে নিজের দ্বিতীয় সেঞ্চুরি করেন। এই ছিল এখনকার মতো। ফিরে যাচ্ছি সকালের বাংলাদেশে আজমির এবং টিনার কাছে। ফিরে আসার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শাওন দত্ত। দর্শক, আমরা সকালের বাংলাদেশে রয়েছি এবং সকালে বাংলাদেশ আপনারা দেখছেন। আর কিছু ইম্পর্টেন্ট নিউজের কথা বলতে চাই, যেটা আমরা দৈনিক সংবাদপত্র থেকেও পড়লাম না। একে খন্দকারের লেখা বই 1971 ভেতরে বাইরে, এটা নিয়ে প্রথমা যেহেতু প্রকাশ করলো, এটা নিয়ে খুবই বিতর্ক হচ্ছে অন্ততপক্ষে গত কয়েকদিন ধরে, যেহেতু উনি খুবই বিতার্কিক কিছু বিষয় বইয়ের মধ্যে রেখে গেছেন। জাপানের প্রধানমন্ত্রী আসছে, এটাও আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা খবর হতে পারে এবং অবশ্যই ভুললে চলবে না পণ্ডিত রামকানাই দাসের চলে যাওয়াটা। ছোট বড় অনেক ঘটনা ঘটছে, এর মধ্যে আবার বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার খেলাও রয়েছে। সো ওদিকেও মানুষের মনোযোগ রয়েছে এবং সবকিছুর মাঝে আপনাদের মনোযোগ পাচ্ছি আমরা সকালের বাংলাদেশে। এর জন্য আমরাও অনেক বেশি খুশি। এবং ফেসবুকে আপনারা জানাচ্ছেন আমাদেরকে নানান রকমের অনুভূতি, আর কিভাবে জানাচ্ছেন সেটা facebook.com/সকালের বাংলাদেশ। আর এখানে প্রতিনিয়তই একদমই, আর বলো শেষ করো। প্রতিনিয়তই আমরা কিন্তু নানা রকমের অনুভূতি জানতে পারছি, আপনাদের নানা রকমের পরামর্শতে আমরা সমৃদ্ধশালী হচ্ছি। আমরা আপনার মতো করে সাজাচ্ছি সকালের বাংলাদেশ এবং আপনাদের কাছে কিন্তু ছড়িয়ে পড়ছি খুব দ্রুততম সময়ে, খুব চমৎকারভাবে। আপনাদের এই যে অংশগ্রহণ, এটার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যমুনা পরিবার এবং সকালের বাংলাদেশ টিমের পক্ষ থেকে। এবারে একটা কাজ করে ফেলি টিনা, যখন ফেসবুকের কথায় রয়েছি আমরা, কেন দুই একটা কমেন্ট পড়ে নিচ্ছি না? কমেন্ট পড়ো। সেটাই। জাকারিয়া ফরিদ বাপ্পি
তিনি লিখেছেন আমাদেরকে, ভাইয়া এবং আপু আপনাদের দুজনকেই অনেক ভালো লাগে, আসলে প্রত্যেক দিনই ভালো লাগে। থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ আমার পক্ষ থেকেও। যমুনা টিভিকে ধন্যবাদ। এরকম একটি কথা দিয়ে শুরু করেছেন জিকরুল হক, এবং তারপরে লাইনটা হচ্ছে একটি সুন্দর আলোকিত সকালের বাংলাদেশ উপহার দেওয়ার জন্য। আসলে ধন্যবাদ তার জন্য টিনা। একদমই ধন্যবাদ জিকরুল আপনাকেও, আপনি আমাদের সাথেই থাকবেন এরকমভাবে, এটাই আমাদের প্রেরণা হয়ে থাকবে। এছাড়া নাহিদ হোসাইন তিনিও কিন্তু আমাদের সাথে সংযুক্ত হয়েছেন ফেসবুকে, এবং তিনি বলেছেন যে আমি আজ ফার্স্ট টাইম দেখলাম আপনাদের প্রোগ্রামটা, দেখলাম খুব ভালো লাগলো, আমি এখন থেকে রেগুলার দেখব। নাহিদ। আচ্ছা নাহিদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে, এবং আপনি যে একবার দেখে মনে করেছেন রেগুলার দেখবেন, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। নাহিদ, সাথেই থাকবেন। এছাড়া আমাদের সাথে রয়েছে নাপা এক্সট্রা। নাপা এক্সট্রা বলছে আজ অনেক তাড়াতাড়ি ঘুম থেকে জাগলাম, সকালের বাংলাদেশ দেখলাম, এবং শুভ সকাল বলেছে ভাইয়া নাপুকে। নাপা এক্সট্রা, এটা নিশ্চয়ই আপনার ইউজার নেম। যাকে নাপা এক্সট্রা, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। এবং নাপা মানে অনেক এনার্জেটিক, আপনি সকালবেলা যে জাগেন সকালের বাংলাদেশ দেখে, এটা আসলেই সকালের বাংলাদেশ পরিবারের জন্য অনেক বড় পাওয়া। আপনার মতো অনেকে জানাচ্ছেন যে আমরা সকালের বাংলাদেশ দেখার জন্য এই সময়ের আগে উঠে যাই, এটা একটা রেগুলার রুটিন হয়ে গেছে। আপনারা যারা, সেই প্রত্যেক কজন মানুষকে আপনাদের অসংখ্য ধন্যবাদ, কারণ আপনাদের এই কমেন্টগুলো, আপনাদের থেকে পাওয়া এই কমেন্টগুলো আমাদের আসলে অনেক অনুপ্রেরণা দেয় খুব ভালো করে এটা চালিয়ে নিয়ে যেতে। খুব বেশি করে অনুপ্রেরণা দেয় আমাদেরকে যে আমরাও সকালবেলা উঠে চলে আসি আপনাদের সাথে আমাদের সকালটা শেয়ার করতে। ধন্যবাদ আপনাদের প্রত্যেককে, এমন করেই সাথে থাকবেন। ঠিক তাই, আমি শুধু এতটুকু সংযুক্ত করতে চাই যে আপনাদের এই ভালোবাসা আমাদেরকেও এখন জাগিয়ে দেয় উইথাউট এনি অ্যালার্ম ক্লক। আমরা এখন অ্যালার্ম ক্লক ছাড়াই জাগতে পারি, এবং আপনাদেরকে কিন্তু জাগাতে পারছি। ধন্যবাদ জানাচ্ছি আপনাদের কমপ্লিমেন্টগুলোর জন্য। আর আমার কাছে আরও একটি আছে কমেন্ট, আরও একটি অনেকগুলো আছে, পড়তে যাচ্ছি মাসুদ রানার একটি কমেন্ট। সেখানে তিনি বলেছেন সকালে বাংলাদেশ অনুষ্ঠানটি দেখার জন্য আজ খুব সকাল সকাল ঘুম থেকে উঠলাম। ওই একই কথা টিনা। সেটাই মাসুদ, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আমি যে কথা আবার বলেছিলাম, মানে আরেকবার বলেছিলাম, এখন আবার বলে দিচ্ছি, আপনারা প্রত্যেকে এভাবে করে আমাদের সাথে থাকবেন যেন আমরা আপনাদের এই অনুপ্রেরণাকে পাথেয় করে এখানে বসে আমাদের সকালও আপনাদের সাথে শেয়ার করতে পারি। অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককে। পরবর্তী কমেন্টসে চলে যাচ্ছি। রিজন ইসলাম, আপনি বলেছেন হেই ওকে সিস মানে সিস্টার ব্রাদার, এবং ইয়া সিস ব্রাদার, ব্রো, আই আন্ডারস্ট্যান্ড। তোমাদের অনুষ্ঠানটা খুব সুন্দর, আর তোমাদেরকে আমার অনেক ভালো লাগে। আই লাভ বোথ অফ ইউ, আর দোয়া করি তোমরা আরো সুন্দর সুন্দর অনুষ্ঠান আমাদেরকে উপহার দাও। বেস্ট অফ লাক। ধন্যবাদ। ওনার নামটা কি? ওনার নামটা রিজন ইসলাম। রিজওয়ান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি বোথ অফ ইউ দুজনকে পছন্দ করেন বললেন, এখানে 4 জন রয়েছে, আমরা চাইবো আপনারা 4 জনকেই পছন্দ করেন। সেটাই, মানে প্রত্যেক কাপলকেই আপনারা পছন্দ করেন, প্রত্যেকের অনুষ্ঠান দেখেন। ভালো থাকবেন, সাথেই থাকবেন আমাদের। কারণ আপনাদের সকালটাকে সাজাতে বা রাঙাতে শুধু আমরা দুজনই আসি না, ওই দুজনও আসেন, 4 জন আমরা, এবং একই সাথে আরো কয়েকটা সেটাই আমার মনে হয় আমরা এখানে যে 4 জন বসে থাকি, জুবায়ের, আইরিন, আজমির এবং টিনা, আপনারা প্রত্যেককেই যদি পছন্দ করেন তাহলে এটা অনেক, এর থেকে বড় পাওয়া বোধহয় আমাদের আর হবে না। যেহেতু সেটাই সকালবেলাটা, একদম সকালটাই যেহেতু মানে একটা মানুষ সকাল যার সাথে শেয়ার করে, যেহেতু দিনের শুরু, সেটাই মানে অনেকখানি পরিবার মতন। তো আপনারা যেহেতু ওই অর্থে পরিবারই, তাই জন্য আমরা চাইবো আমাদের 4 জনকেই আপনারা পছন্দ করেন এবং 4 জনের সাথেই থাকেন। ঠিক তাই। নির্ভীক শাকিল আহমেদ তিনিও লিখেছেন আমাদেরকে। নির্ভীক শাকিল আহমেদ, সুন্দর নাম নির্ভীক। আপনি বলেছেন যে আমার এই শোটা খুব অনেক অনেক ভালো লাগে, সকাল সকাল উঠে চায়ের কাপের সাথে অনুষ্ঠানটা দেখতে ভালো লাগে। থ্যাঙ্কস যমুনা টেলিভিশন। আপনাকেও থ্যাঙ্কস। ওনার নামটা কি জানি বললে? ওনার নামটা বলেছে নির্ভীক শাকিল আহমেদ। শাকিল বলে ডাকতে পারো তুমি। নির্ভীক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বোঝা যাচ্ছে আপনার ভয় ডরের ঊর্ধ্বের মানুষ আপনি। এটা খুবই পজিটিভ, এবং আমরা যেহেতু বলি যে সকাল সকাল পজিটিভ থাকা খুব দরকার, এখানে দর্শকদের জন্য একটুখানি বলবো যে আমাদের লাইফ অনেক প্রবলেম নিয়ে থাকে, তো ইন দ্যাট কেস সকালে উঠেই আমাদের সর্বকরণীয়, মানে সর্বপ্রথম করণীয় যেটা থাকে, প্রবলেমগুলো নিয়ে অত বেশি না ভেবে ওটার সলিউশন
সমাধানটা নিয়ে যেন আমরা ভাবি, তাহলেই না দিনটা অনেক বেশি করে গোছানো যাবে এবং দুঃখ কষ্ট থেকে একটুখানি অ্যাটলিস্ট আমরা এড়িয়ে থাকতে পারবো। ঠিক তাই, কিন্তু এড়িয়ে যাবেন না আমাদের ফেসবুক লিংক। আর আমাদের ফেসবুক লিংকটি হচ্ছে facebook.com/সকালের বাংলাদেশ। এখানে আপনি একটা পেজ পাবেন যেখানে লাইক বাটনে ক্লিক করে আপনি সংযুক্ত হতে পারেন আমাদের সাথে। আর অনেকগুলো কমেন্টস পড়ে দিলাম, সুযোগ থাকলে আরও কমেন্টস পড়তাম, সেটাই কিন্তু আমাদের আসলে ওরকমভাবে সম্ভব হয় না। তবে সেই বলে আপনারা কিন্তু কমেন্ট করা বন্ধ করবেন না, কারণ কোনো না কোনো দিন ঘুরে ফিরে কিন্তু আপনাদের কমেন্টগুলো পড়েই দেব আমরা। আর শুধুমাত্র পড়ে দেওয়াটাই ব্যাপার নয়, আপনারা যে কমেন্টগুলো করেন এগুলো কিন্তু আমাদের টনিক বেসিক্যালি। তাই জন্য হ্যাঁ, মানে আমাদেরকে প্রচন্ড পরিমাণে উজ্জীবিত করে। তাই জন্য আমাদের সাথে থাকুন, কমেন্ট করতে থাকুন, জানাতে থাকুন আপনারা কেমন ভাবে দেখতে চান আমাদের এই সকালবেলার আয়োজন। এবং টিনার সাথে সহমত। একই সাথে আরেকটা কথা জানাতে চাচ্ছি যে পড়তে পারছি না অনেক সময় অনেক বড় করে, কিন্তু জানেন আমরা সবাই মিলে আপনাদের প্রতিটা কমেন্টস কিন্তু আমরা পড়ি। যখন আমাদের অফিস আওয়ার চলে তখন আমরা খুব চমৎকার করে মনোযোগ দিয়ে আপনাদের কমপ্লিমেন্টসগুলো পড়ি, কারণ এছাড়া তো আপনাদের মন আমরা বুঝতে পারছি না। সেটাই। আর যেমনভাবে আজমির বললো, আজমির কথা বলছিল, তখন আমার মাথায় এটা ঘুরছিল যে আজমিরের ওপরে একটু পরে আর একটা গুরু দায়িত্ব ইম্পোজ হতে যাচ্ছে, যেটা হচ্ছে আবহাওয়ার আপডেট আমাদেরকে জানানো। তাই জন্য ওকে কিছু সময় দিয়ে ও ওয়েদার স্টুডিওতে চলে যাক, আপনারা সাথেই থাকুন, আমরা একটা বিরতি নিয়ে চটপট করে ফিরছি। ফিরে এলাম আরও একবার আপনাদের সাথে সকালবেলার আয়োজনে। আপনাদের সবাইকে আমন্ত্রণ আরও একবার। আর যেটা বিরতিতে যাওয়ার আগে বলে গেছিলাম যে আজমিরের উপরে একটা গুরু দায়িত্ব বর্তায় এখনই ওয়েদার আপডেট জানিয়ে দেওয়ার, তাই জন্য একদমই কালক্ষেপণ করছি না, আজমিরকে কানেক্ট করছি ডিরেক্টলি, ও জানিয়ে দিচ্ছে ওয়েদার আপডেট। আজমির, ধন্যবাদ জানাচ্ছি টিনা। আর দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ওয়েদার আপডেটে। দর্শক, সারা দেশে বন্যা পরিস্থিতি চলছে মোটামুটি অনেকগুলো জায়গায় সারা দেশের, এবং এই বন্যা পরিস্থিতির মধ্যেও কিন্তু নতুন করে সৃষ্টি হচ্ছে বৃষ্টি সমস্যা, এবং এই বৃষ্টির কারণে কিন্তু অনেক জায়গায় আরও বেশি পরিস্থিতি খারাপ হচ্ছে, আবার কোনো কোনো জায়গাটা বৃষ্টিটা সহনীয় পরিস্থিতি রয়েছে। সব কিছু মিলিয়ে একটু জানিয়ে দিচ্ছি যে আজকের ওয়েদার আপডেটটা কি। সেটা হচ্ছে রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা এবং ঝড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আর সেই সাথে দেশের কোথাও কোথাও কিন্তু মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। এবারে জানিয়ে দিচ্ছি গতকালের সর্বোচ্চ তাপমাত্রা। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় 34.5 ডিগ্রি সেলসিয়াস, এবং গতকালের সর্বনিম্ন তাপমাত্রা জানিয়ে দিচ্ছি এবার রাঙামাটিতে ছিল সর্বনিম্ন তাপমাত্রা 24.4 ডিগ্রি সেলসিয়াস। আজকের সূর্যোদয় হয়েছে কটায়? আজকে সূর্যোদয় হয়েছে 5:42 এবং আজকে সূর্য অস্ত যাবে 6:12। এবারে জানিয়ে দিচ্ছি বিভাগীয় শহরগুলোতে আজকে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা। শুরু করছি ঢাকা দিয়ে। ঢাকাতে আজকে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন সেটি হতে পারে 26.7 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে যারা রয়েছেন তাদের জন্য ওয়েদারটা মোটামুটি ভালো, কারণটা হচ্ছে কি এখানে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 31.3 ডিগ্রি সেলসিয়াস এবং সেটি নেমে 26.4 ডিগ্রি সেলসিয়াস হতে পারে, কিন্তু সেটি সন্ধ্যা নাগাদ হবে এবং সেই সময় কিন্তু আপনি বেশ রিল্যাক্স। আর যারা রয়েছেন রাজশাহীতে তাদের জন্য বলছি সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে রাজশাহীতে 33.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 26.8 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.4 ডিগ্রি সেলসিয়াস। খুলনা সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন হচ্ছে 26.5 ডিগ্রি সেলসিয়াস। বরিশালে যারা রয়েছেন, বরিশালের সর্বোচ্চ তাপমাত্রা 31.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25.7 ডিগ্রি সেলসিয়াস। অনেকটা সহনীয় হবে সেখানকার গরম পরিস্থিতি। এছাড়া সিলেটে যারা রয়েছেন 32.8 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও কিন্তু যেটা বললাম যে এই বিভাগগুলোর বেশ কিছুটা জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, একই সাথে একটা তাপমাত্রার তারতম্যেরও একটা ব্যাপার রয়েছে। এই সব কিছুর মাঝে আপনি নিজেকে সুরক্ষিত রাখবেন এবং যেটা সবসময় পরামর্শ দিই, আজকেও তার ব্যতিক্রম নয়। আপনি রোদ হোক কিংবা বৃষ্টি, হাতে যদি ছাতা থাকে তাহলে আপনি নিজেকে সুরক্ষিত করতে পারবেন, আর এটাই আমাদের প্রত্যাশা। টিনা, এতক্ষণ জানিয়ে দিলাম আমার হাতে থাকা ওয়েদার আপডেট, এবারে ফিরছি তোমার কাছে।
আজমির, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা যেমনভাবে শুনলাম মানে তাপমাত্রা কিন্তু মোটামুটিভাবে সহনীয়ই রয়েছে, তবে 24 ডিগ্রি কিংবা 25 ডিগ্রি যেখানে আমরাও শুরু থেকেই বলছিলাম যে শীতের আগমন ঘটেই গেল, শীত আসি আসি করছে একদমই, তো 24-25 এরকম যেখানে তাপমাত্রা থাকবে তারা একটুখানি মোটামুটিভাবে সাবধানে থাকবেন, কারণ হচ্ছে অল্প অল্প শীত কিন্তু আপনারা অনুভব করতে পারবেন। আর আরও একবার বলে দিই আমাদের ফেসবুক পেজের ওয়েব অ্যাড্রেস, যেটা হচ্ছে facebook.com/সকালের বাংলাদেশ। এখানেই আপনারা আমাদের সাথে কানেক্টেড হয়ে জানাতে পারবেন আপনারা কেমনভাবে দেখতে চান সকালের বাংলাদেশ, আরও কী কী করলে ভালো হয়, এখন কতটা ভালো লাগছে। আর ছবির প্রসঙ্গে আসি, যেহেতু ফেসবুক প্রসঙ্গে রয়েছি, আজকে একটা ছবি দেখব প্রত্যেক দিনের মতন করেই। যে ছবিটি আমরা দেখব আসলে এর আগে একটুখানি না বললেই নয়, আপনারা যারা ছবি পাঠাচ্ছেন, শুরু থেকেই পাঠিয়ে গেছেন, তাদের জন্য ধন্যবাদ শব্দটা অনেক বেশি ছোট হয়ে যায়, কারণ শুরু থেকে আপনারা এমনভাবে আমাদের সাথে ছিলেন যার জন্য করেই আমরা আরও উজ্জীবিত হয়ে নতুন নতুন ভাবে করে আমরা সাজাতে পারছি সকালের বাংলাদেশকে। যাকে আমরা দেখে ফেলি আজকের ছবিটা, যে ছবিটি আজকে দেখব সেটি পাঠিয়েছেন আনোয়ার হোসেন, উনি পতেঙ্গা থেকে পাঠিয়েছেন, চিটাগংয়ের। দেখে ফেলি। বাহ, দেখে ফেললাম চমৎকার একটি ছবি। এবং আরও একটা চমৎকার ব্যাপার, আজমিরকে ওয়েলকাম ব্যাক করে নিয়ে আজমির স্টুডিওতে চলে এসেছে আমাদের সাথে। আজমির, ওয়েলকাম ব্যাক। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, চলে আসলাম এবং দর্শকদেরকে জানানোর সময় হয়ে গেছে যে ছবিগুলো আমাদেরকে কিভাবে পাঠাতে পারেন সেটা জানিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি। আপনারা চাইলেই কিন্তু ছবি পাঠাতে পারেন আমাদেরকে ফেসবুকে, এবং সেই ছবিগুলো যেন হয় এই মাসের সকালের বাংলাদেশের। এবং আরেকটু বলতে চাই, এটা যেন প্লিজ ল্যান্ডস্কেপ হয়, কারণ আমরা না পোর্ট্রেট দেখাতে পারি না, ল্যান্ডস্কেপই দেখাতে পারি। এটা খুব ইম্পর্টেন্ট ছিল, কারণ একই সাথে বলতে চাই যে ছবির রেজলিউশন যেন ভালো হয়, এজন্যই ল্যান্ডস্কেপ পাঠাতে বলা। পোর্ট্রেটের তো ফেটে যায় যখন আমরা স্ক্রিনে ওটাকে ফেলি, ফেটে যায়, তাই জন্য প্লিজ ল্যান্ডস্কেপ পাঠান। ঠিক তাই, এবং একই সাথে যারা প্রফেশনাল ফটোগ্রাফার দয়া করে ট্যাগ দিয়ে পাঠাবেন না, কারণ এডিট ছাড়া ছবি পাঠাতে হবে। আর এই ছবিটি আপনি পাঠাচ্ছেন সকালে বাংলাদেশের ফেসবুক অফিসিয়াল যে পেজ রয়েছে সেখানে, সেটা ইনবক্স করে। আর যদি আপনি সেই ছবিটা আমাদের কাছে পাঠান, আমাদের হাতে চলে আসবে, এবং আমাদের টিমের ভালো লাগবে সেই ছবিটি তো আজকের মতো করে আপনি হয়তো কালকে দেখতে পাবেন বা পরশু, এবং হয়তো মাসসেরা ছবি হিসেবে দেখতে পারবেন, তাই জন্য পাঠিয়ে দিন। এবং মাসসেরা ছবি প্রসঙ্গটা যখন আনলাম, বলে দিই আমাদের মাসসেরা বিজয়ীর জন্য কি কি থাকছে। মাসসেরা ছবি বিজয়ীর জন্য যমুনার পক্ষ থেকে যেই ছোট্ট প্রয়াস, সেটা হচ্ছে আমাদের ফুল এপিসোডটাকে নিয়ে সাজানো হয়। আমরা সৌভাগ্যবান হই তাকে আমাদের মধ্যে পেয়ে, এবং তার সাথে তার এক্সপিরিয়েন্স শুনে, তার জার্নি শুনে। আর একটা গিফট হ্যাম্পার থাকে আমাদের পক্ষ থেকে, যমুনা ব্লকবাস্টারের পক্ষ থেকে থাকে একই মুভির দুটো টিকিট, এবং চট্টগ্রামের হোটেল সিগালের পক্ষ থেকে একটা প্যাকেজ, সেটা হচ্ছে গিয়ে দুজনের 2 রাত 3 দিনের একটি কম্বাইন্ড প্যাকেজ, অনেক অনেক চমৎকার চমৎকার জিনিস নিয়ে সাজানো সেই প্যাকেজটি। সেখানেও কিন্তু আপনি চাইলে চলে যেতে পারেন। চাইলে অবশ্যই যেতেই হবে কক্সবাজারের হোটেল সিগালে, তাই জন্য আপনারা পাঠাতে থাকেন, কারণ হোটেল সিগালে তাদের নিজেদের সি বিচ আছে, ওখানে আপনারা টাইম কাটাতে পারছেন। হোটেল সিগালের পক্ষ থেকে এক্স্যাক্টলি অনেক কিছু অ্যাভেল করতে পারছেন আপনারা, তাই জন্য কেন পাঠাচ্ছেন না যারা এখনো পাঠাননি। আর যারা ভয় পাচ্ছেন, আমি কয়েকদিন আগে একটা প্রসঙ্গত একটা কথা বলি, আমার একটা বন্ধু বলছিলেন যে আমার কাছে তো দামি ক্যামেরা নেই। একটা দামি কলম থাকলে যেরকম ভালো লেখা যায় না, ভালো লেখক হওয়া যায় না, ঠিক তেমনি একটা ভালো ক্যামেরা থাকলে কিন্তু ফটোগ্রাফার হওয়া যায় না। এর জন্য দৃষ্টি দরকার, এর জন্য হার্ট দরকার, সব আছে আপনাদের। এবং এই কারণে আপনি দয়া করে আপনার হাতে থাকা স্মার্টফোন কিংবা ডিজিটাল ক্যামেরা বা ডিএসএলআর যদি থাকে তাহলে তো ভালোই হয়, যে কোনো ক্যামেরা দিয়ে তুলে আমাদেরকে কিন্তু সকালে বাংলাদেশের ছবি ইনবক্স করতে পারেন। আর এতক্ষণ ধরে আপনারা আমাদের মাঝে ছিলেন, অসংখ্য ধন্যবাদ। সেটাই, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। তবে আজকের মতো আমরা চলে যাচ্ছি, কারণ আজকের মতো আমাদেরকে যেতে হবে, সময় বলছে যাওয়ার সময় হয়ে গেছে, তাই জন্য আজমির আর টিনা আজকের মতো চলে যাচ্ছে। আবারও নতুন একটা সকালে নতুন অনেক আয়োজনের সাথে আপনাদের সাথে দেখা হবে। আশা করব আপনারা প্রত্যেকে আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন।